আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিওটি অনেক লং হলেও দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ আমি আজকের ভিডিওটি একটু ভিন্ন স্টাইলে করেছি, সেজন্যই বলছি। শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কি থাকছে, কারণ হচ্ছে আজকে অনেক মেহমান দাওয়াত দিয়েছি। মেহমানদারি কি করছি, কিভাবে করছি, রেসিপি সহ বিভিন্ন টিপস দিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আজকে একটু বাইরে গিয়েছি, কিছু শপিং করলাম, এখানে কিছু বাজার। এই মোড়াটা আমরা কিছুদিন আগে রমজানের শুরুর দিকে নিয়েছিলাম, মেবি 2 দিন বসার পরেই দেখেন এই মোড়াটার কি অবস্থা, ভেঙে একদম। তো এটা আরএফএল থেকে 300 টাকা দিয়ে কেনা, কিন্তু ইউজেবল না। আপনাদেরকে বলবো যে এই ধরনের ফোল্ডিং মোড়াগুলো না নেওয়াই ভালো। তো এটা ভেবে ফোল্ডিং করে এভাবে রাখা যাবে এই জন্য নিয়েছি, কিন্তু এটার কোয়ালিটিটা আসলে বেশি ভালো না। এই যে এই সাইডটা ভেঙে গিয়েছে, ওই সাইডটা আছে। তো এখন আবার একটু আগে গিয়ে এটা নিয়ে আসছি, আসলে দরকার হয় মাঝে মধ্যে বসার জন্য। তো এটাও আরএফএলের, তবে এটার কোয়ালিটিটা একটু ভালো, আর কালারটা একটু আনকমন মনে হয়েছে, লেমন কালার, এই জন্য এটা নিয়েছি। আর উঁচা একটু উঁচা আছে এটার থেকে, না সেম সরি, এটা সাইজটা সেম। আর হচ্ছে 2 রকমের গ্লাস নিয়ে এসেছি, একটা হচ্ছে এটা আর একটা এটা আমার ছিল, ভেঙে গিয়েছে একটা করে। আর এখানে একটা ডিশ নিয়েছি, আজকে সৌদি আরবের খেপসা রান্না করব। খেপসা এরকম ডিশে পরিবেশন করা হয় এর জন্য। আর এখানে 2টা চামচ নিয়েছি। এরকম 2টা চামচ, এগুলির কোয়ালিটিটা ভালো মনে হয়েছে এই জন্য। আর এই সাইজের আমার চামচ দরকার ছিল মাছের ফ্রাই, তারপরে ভাজি, এগুলি নেওয়ার জন্য। আজকে মেহমান দাওয়াত দিয়েছি, রাতে প্রায় 10-12 জন হবে। তো আমরা ঘরের মানুষও আছি, আম্মা বাবাকেও বলেছি আসতে। আমার ছোটো ভাইয়ের বাসা কাছেই, আমার ছোটো ভাইকেও বলবো। আর এখানে আমি একটু মালাই চপ বানাবো, এই জন্য ডানো দুধ নিয়েছি, ডিম এনেছি, আর বাসমতি রাইস আমি এটা এনেছি, এটা নিয়ে এসেছি। আর হচ্ছে ফালুদা বানাবো, এই জন্য এই নুডলস এনেছি। বাসমতি রাইস 2 কেজি। তো আজকে একটু খেপসা রান্না করবো, এর জন্য এই আইটেমগুলো দরকার ছিল, এই জন্য নিয়ে এসেছি। আর এই ডিশটা এটা এইরকম দেখে একটু ডিজাইন করাটা নিয়েছি, এটা 100 টাকা নিয়েছে। এই হচ্ছে এটা 500, আর এটা হচ্ছে 400। এই 2টা কোয়ালিটি ভালো। এটা হচ্ছে বড় সাইজের যে গ্লাসগুলি, এগুলি শরবতের জুস। তো এটা হচ্ছে নিত্য ইউজের জন্য নিত্য ইউজেবল কম দামে নিয়েছি 400 টাকা দিয়ে। আর এমনিতে আসলে গ্লাসের অনেক দাম বেড়ে গেছে, আগে যেরকম 250-300 টাকা দিয়ে নেওয়া যেত, এখন আর ওই রকম নাই দেখা গেল আর কি। আর সয়া সস লাগতো, সয়া সস নিয়ে এসেছি। তারপরে সাগুদানা নিয়ে এসেছি। আর এটা হলো তিল, এগুলো 20 টাকা। আর এটাও 20 টাকা। এটা 50 টাকা, এটাও 50 টাকা। তো এই জিনিসগুলো আমার দরকার ছিল, তাই নিয়ে আসলাম। আর এই মোড়াটা কেউ নেবেন না, এরকম মোড়া না নেওয়াই ভালো। আর আমার এই রমজানে কয়েকটা জিনিসই আসলে শখের জিনিস নষ্ট হয়ে গেছে। এই জগটা আমার খুব পছন্দের জগ ছিল। তো এই জগটা এই যে এখানে ছিদ্র হয়ে গেছে, ট্যাপের সাথে বাড়ি লেগে মনে হয় ভেঙে গেছে, কে ভাঙছে জানি না। তো এই 2টা জিনিসই নতুন, কিন্তু ভেঙে গেছে। শখের জিনিস কম দামি হোক আর নতুন হোক, সেটা যদি ভেঙে যায় অনেক কষ্ট লাগে, এটা আর কি। এখন জোহরের আজান দিয়েছে, আমি টুকটাক বসিয়ে দিয়েছি। এখানে ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে সাগুদানাকে আমি ধুয়ে এই পাতিলে বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু 1 চিমটি লবণ দিব, আর দিব একটু চিনি।
তো সাগুগুলিতে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি থাকলে খেতে ভালো লাগবে আর কি, এর জন্যই। বেশি দিব না, কারণ অন্যান্য সব কিছুতেই মিষ্টি থাকবে, এর জন্য। তো দিয়ে দিয়েছি একটু চিনি, একটু গরম হওয়ার পরে। তো এগুলো হতে সময় লাগবে, আর একটু পানি লাগবে মনে হয়। তো আমি ফালুদার জন্য এখানে মুরগির হাড্ডি এগুলো দেওয়া লাগবে এখনও। আর এখানে বুকের মাংস নিয়েছি, আমি চিকন করে বুকের মাংসকে একটু ফ্রাই করব। আর হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলি কুটে নিয়েছি। আমার যে সকালে কাজের লোক আসে ওকে দিয়ে আজকে করিয়ে নিয়েছি, কারণ আমি দুইবারই বাজারে গিয়েছি, মানে বাইরে গিয়েছি দুইবারই। তো এই জন্য বললাম যে একটু কুটে দিতে, ও কুটে দিয়েছে। আর এখানে হচ্ছে মুরগির, এখানে 4.5 কেজির মতো আর কি মুরগির গোশত। এগুলোকে এইভাবে সাইজ করে নিয়েছি, রানটা আলাদা, তারপরে এইভাবে আর কি। একটাকে 7-8টা মানে 8-10টা টুকরার মতো হয়েছে আর কি একটা মুরগির, এরকম করে ফুটে নিয়েছি। আর এখানে এখন যা যা এনেছি এগুলো এখানে রেডি করে নিয়েছি। ডাল ভিজিয়ে নিয়েছি, মশার ডাল দিয়ে পেঁয়াজও বানাবো, আর হালিম রান্না করব, হালিমের প্যাকেট। সাগুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে যে, আর বেশি করব না, এগুলো গরমে চলে আসবে, তার টাইমও নেই। এখানে আমি নুডলসটা সেদ্ধ করে নিতে হবে, তো এই জন্য একটু এখন নামিয়ে নিচ্ছি। আর এরকম পাতলা রেখে দিচ্ছি, একটু পরে জমে যাবে। আর বেশি জমে গেলে ভালো লাগবে না গ্লাসে দিতে বা বাটিতে দিতে, তো একটু পাতলা পাতলা রেখে দিলে ভালো। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটু হালকা গোলমরিচকে টেলে নিব, গরম করে নিব, করে পাউডার করে নিব। তো এটা হচ্ছে ডিম সেদ্ধ করার ফ্রাই প্যান বা প্যান। তো ডিম সেদ্ধ করতে তো এই জালিটা ইউজ হয়, তো এই জালি আর লাগতেছে না, এটা গরম হয়ে যায় ফ্রাই প্যানটা একটু পরে। এই যে এটা হিটের কারণে প্যানটা গরম হয়ে যায়, তবে 2-3 বার ডিম ভাজার পরে এটার প্যানটা কিন্তু তেমন একটা ভালো নাই। এই যে এখানে একটু কেমন কেমন হয়ে গেছে, তো আমি একটু হালকা এগুলোকে গরম করে দিব, দিয়ে এই যে গরম হয়ে গেছে, সাথে সাথে একটু মুড়মুড়ে হলে চুলাটা বন্ধ করে দিব, মানে চুলা না, এটা বন্ধ হয়ে গেছে যে অটোমেটিক। কিছুক্ষণ গরম হওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে, আবার কিছুক্ষণ পরে এটা আবার হিটটা দিবে আর কি। ক্যাপসার জন্য আমার যা যা লাগবে, বাসমতি রাইস, আর হচ্ছে কিশমিশ, বাদাম। আর বাসমতি রাইস এখানে আমি মানে 1.5 কেজি দিব, 1 প্যাকেট, আর 1 প্যাকেটের অর্ধেক দিব। আমার 4 কেজি মুরগির গোশতের সাথে, 4.5 কেজি মুরগির গোশতের সাথে 1.5 কেজি আমি পোলাও মানে বাসমতি রাইস দিচ্ছি। আর তার জন্য লাগছে গরম মশলা, হচ্ছে আস্ত দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এটা আসলে বেশি কম হলেও সমস্যা নেই, আবার বেশি দেওয়া যাবে না, কম হলে তেমন সমস্যা নেই। এখানে হচ্ছে গরম মশলা নিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়া পাউডার নিয়েছি 3 টেবিল চামচের কাছাকাছি, আর এখানে কালো গোলমরিচ পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ থেকে একটু বেশি হবে। আর জিরা পাউডার নিয়েছি 4 টেবিল চামচ। তো এইখানে হচ্ছে গুঁড়ো মশলা, আর পরিমাণ মতো লবণ। তারপরে এখানে 4টা টমেটো, আরও 2টা আমি দিব টমেটো। এখানে আদা নিয়েছি 3 টেবিল চামচ, রসুন 3 টেবিল চামচ, রসুন 3 টেবিল চামচ, আদা 3 টেবিল চামচ। একটা নিয়েছি লেবুর একটাকে খোসার উপরের সবুজ অংশটা দিব, আর একটা কেটে 2 ভাগ করে দিয়ে দিব। আর পরিমাণ মতো তেল। তো এইগুলি আমার আজকের রান্নায় লাগছে, আমি সব রেডি করে নিয়েছি, এখন রান্নাটা বসাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 2 মুঠ দিয়ে দিচ্ছি, এটা প্রায় 1 কাপের মতো। এখানে আমি হালিমের জন্য পুরো 1 প্যাকেট হালিম দিয়ে দিচ্ছি, টকবগে ফুটন্ত গরম পানি। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে নিয়েছি। এখন দিয়ে দিব গরুর গোশতগুলো। গরুর গোশত আসলে আমি গতকালকে একটু হলুদ, লবণ, মরিচ আর হচ্ছে আদা রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে, মানে ভালো করে না, হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, কষিয়ে আর কি, কষিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে। এখন আমি এই মাংসগুলো পেঁয়াজে দিয়ে দিচ্ছি। ও, এটা আমার সাথে কি দুষ্টামি করতেছে।
এখানে 1 কেজির মতো গরুর গোশত, 1 কেজি বা 1 কেজির 1 কেজির থেকে একটু বেশি হবে আসলে আনা হয়েছে ওইভাবে, কিন্তু কুটে ময়লা টয়লা ফেলে দেওয়ার পরে যতটুকু আছে ওই রকম আর কি। মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি হালিম মিক্সের। পাতিলের যে মশলাগুলি ছিল একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। তো পাশের চুলা হালিমটা বসিয়ে এখন আমি রাইসগুলি বসিয়ে দিচ্ছি। তো তার আগে বলে নিচ্ছি আজকে মেহমান কে হচ্ছে। মেহমান হচ্ছে আমার বাসুরের মেয়ের জামাই। নতুন যে কিছুদিন আগে বিয়ের অনুষ্ঠান হয়েছে ওদেরকে দাওয়াত দিয়েছি, ওরা ধানমন্ডিতে থাকে, ওরা আসতেছে। আর হচ্ছে আমার বড় বোনের বড় মেয়ে নতুনই বিয়ে হয়েছে, তো ও ভাগ্নি আছে আপার কাছে। তো এখন জামাই আছে ঢাকায়, জামাই তো জব করে, জামাই এবং বেয়াইদেরকে দাওয়াত দিয়েছি। এই তো ওনারাই আসতেছে। এখানে আমি গরম মশলাগুলি প্রথমে দিয়ে দিচ্ছি, এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিব। 2 কাপ দিয়েছি পেঁয়াজ, 2 কাপের থেকে বেশি হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নিব। আচ্ছা, এখানে আমি এখন পেঁয়াজটা এরকম নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা। হালকা একটু কাঁচা গন্ধ গেলে আমি শুকনো মশলাগুলি দিয়ে দিব। কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখন আমি শুকনো মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি খেপসা রান্না করছি, সৌদি আরবের অ্যারাবিক খাবার আর কি। খেপসার রেসিপিটা আপনাদের সাথে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমার যেহেতু অনেকগুলো জিনিস, আমি পাতিল চেঞ্জ করব, পাতিল বড় পাতিলে দিতে হবে। তো এখন মশলাগুলি হয়ে যাক। এখানে লবণ চাউল সব একবারে দিয়ে দিচ্ছি। এখানে মশলাগুলিকে ভালো করে ভেজে নিয়ে নিচে লেগে যাবে, এর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে এগুলিকে কষিয়ে নিব যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যায়। তো এর ভিতরে আমি আরও 2টা টমেটো সফট করে ব্লেন্ড করে দেওয়ার প্ল্যান আছে। একটা লেবু দিয়ে দিচ্ছি, এটা এইভাবে থাকুক। আচ্ছা, হালিমের গোশতগুলি হয়ে গেছে যে কষানো। এখন আমি এগুলিকে আগে নিয়ে নিব, নিয়ে প্রেসার কুকারে আমি হালিমের যে ডালটা সেটা দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সহজ হয়ে যাবে, সময় কম লাগবে। এখানে আমি গোশতগুলো নিয়ে নিয়েছি আর ওই পাতিলে জোল সহ আমি দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু গোশতটা আমি ভেজে রান্না করেছি আর ভাজার দরকার নেই, পরে আমি একটু বাগার দিয়ে দিব। অনেক বেশি গরম, যার কারণে শুধু গলা শুকিয়ে যাচ্ছে। আর সব কাজ মানে খুব দ্রুত করার চেষ্টা করছি, যাতে আসরের নামাজ যেন অবসর হয়ে পড়তে পারি। মেহমানদারি করা সোয়াবের কাজ এবং আল্লাহর রহমত পাওয়ার উসিলায় কষ্ট হলেও মেহমানদারি সুন্দরভাবে করার চেষ্টা করছি। দিয়ে দিয়েছি বেশিরভাগ, তো এই জন্য আমি গোশত একটু পানি বেশি করে দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি, তারপর একসাথে মিক্স করে ফেলবো। তারপর আমাদের পরিমাপ মতো আমি দিয়ে দিচ্ছি একটু মরিচ আর একটু হলুদ, জাস্ট ডালটা একটু কালার হওয়ার জন্য, আর একটু লবণ, একটু জিরা পাউডার। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা আটকিয়ে দিব। এগুলো একটু ফুটে ওঠার পরে ঢাকনাটা আটকাবো, কারণ এগুলো এখনো কাঁচা, একটু ফুটে উঠুক। এখন টাইম হচ্ছে 2:30। আমার হালিমটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই যে এখন আমি নেড়ে নেড়ে নিচে লাগতে দিইনি, তো এখন আমি ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি। ঢাকনাটা একটু লাগিয়ে দিই 2 বার, একটু শীষ আসার পরে আর কি, তারপরে চুলা বন্ধ করে দিব বা নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমার মশলাগুলো কষানো হচ্ছে। মশলাগুলি এরকম কষানোর পর আমি এখন মুরগির গোশতগুলি দিয়ে দিচ্ছি। তেল উপরে উঠে এসেছে অলরেডি। মুরগির গোশতগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পাতিল থেকে আগুন কমিয়ে দিয়েছি, পাতিল থেকে চেঞ্জ করে নেব। এই পাতিল থেকে আরেক পাতিলে নিয়ে নিচ্ছি।
আজকের ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতেও ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি থাকে সেটি প্রেস করতেও ভুলবেন না। এটা একটু ভালো করে ফুটে আসলে আমি পানি দিয়ে দিব। এখানে যদিও এখনো পানি আছে, কষানো মানে মুরগি থেকে পানি বেরিয়েছে, আগে এগুলো ভালো করে ফুটে উঠুক। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিচ্ছি, কষানো যেন ভালোভাবে হয়, নরম হওয়ার জন্য মুরগির গোশত। এখানে এই জগে আমি মেপে নিয়েছি, এই জগটা পুরা হচ্ছে 5 গ্লাস। তো আমি বাকি 2 জগকে আমি এভাবে গরম করে দিয়েছি, একটু ভালো করে গরম করে দিয়েছি। 1 জগ ঠান্ডা দিয়েছি, ওটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে এখন বাকিগুলোকে গরম করে পানি দিয়েছি। মুরগিটা একটু সিদ্ধ হওয়ার পরে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নেব মুরগির গোশতগুলি। তো এগুলি এখন হতে থাকুক এই পানিতে। তো এখনই আমি চাউলগুলো ধুয়ে ভিজিয়ে রাখবো। এই পানিগুলো ফুটে ওঠার পরে আমি চাউলগুলো দিয়ে দিব। এই যে পারিয়ে এসেছে, একটু আগে পারিয়ে এখন শরবতটা করে দিচ্ছে। আর এখানে আমি এর জন্য কি যেন, আমি খাপসার জন্য, খেপসা বা খাপসা যেটা হোক, এটার জন্য বাদাম 2 রকমের নিয়েছি, কিশমিশ নিয়েছি আর হচ্ছে দুধ নিয়েছি। এখানে আমি একটু মিষ্টি বানাবো এই জন্য, মানে মালাই চপ আর ডানো দিয়ে। আর এদিক দিয়ে গোশতগুলো হয়ে গেছে, এখন আমি গোশতগুলি উঠিয়ে নিচ্ছি। যে তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে গোশতগুলো যখন দেখেছি নরম হয়ে গেছে, ছুটে যাচ্ছে, তখনই নামিয়ে নিচ্ছি। কারণ বেশি ছোটো মানে নরম করেও ফেলা যাবে না, আবার বেশি শক্তও রাখা যাবে না। তো গোশতগুলো নামিয়ে রাইসটা দিব, তারপরে স্টেপটা তো পরে দেখাচ্ছি। এর ভিতরে ফোন এসেছে, ফোনটা রিসিভ করছি। আজকে আসলে এই কাজের ভিতরে অর্ডারের এত বেশি চাপ, অনেকেই ফোন দিচ্ছেন বারবার, তো এই কাজও করছি, অর্ডারও নিচ্ছি, দুইটাই মেনটেন করছি। এখন সব মাংসগুলো নামিয়ে নেওয়ার পরে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহ বারাকাতুল্লাহ, আল্লাহ বরকত দান করো। এখানে একটু লবণ দেখে লবণ দিতে হচ্ছে, লবণ মনে হচ্ছে কম হবে। আমি এরকম 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব, এই রাইসগুলি হোক। আর এর ভিতরে হালিমের যে ডালটা সিদ্ধ হতে দিয়েছি সেটা হয়ে গিয়েছে, মানে ঢাকনাটাও খুলে গিয়েছে। এই জন্য একটা পাতিলে ঢেলে গোশতগুলো ঢেলে ভালো করে কষিয়ে নিব, নেওয়ার পরে একটু ভাগার দিয়ে দিব। এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়েছি একটু লবণটা একটু মনে হচ্ছে কম হবে এই জন্য। আর আজকে অনেক ক্লান্তি লাগতেছে। হ্যাঁ, পাশাপাশি হালিম হচ্ছে আর রাইসটাও হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব, পানিটা একটু। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ নিচে যদিও একটু পানি আছে, মনে হচ্ছে এটা মানে ইয়ে হয়ে যাবে, টেনে যাবে। তো এখন আবার দমে দিব, এই জন্য এটাকে এখন এই পর্যায়ে আমি বন্ধ করে দিচ্ছি চুলাটা। এদিক দিয়ে আমার বড় ছেলে আমাকে ব্লেন্ড করে দিচ্ছে। ঘুম থেকে সারাদিন ঘুম গেছে, ঘুম থেকে উঠি এখন ব্লেন্ড করে দিচ্ছে ডালগুলা। হালিমটাও হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসছে। তো এটা নামিয়ে নিচ্ছি, এটাও নামিয়ে নিচ্ছি। এক একজন এক এক কাজ করছে। আর আমার হুজুরকে দিয়েছি তো আলুর চপগুলো গোল গোল করে দিতে, আমি সব মেখে টেকে ঠিকঠাক করে এখানে টেবিলে এনে দিয়েছি। আমি বললাম যে বসে বসে বাতাস খেলে তো হবে না, একটু কাজ তো করতে হবে। তো এই জন্য বাতাস খেতে খেতে উনি আমাকে আলুর চপগুলো গোল গোল করে এভাবে চপ করে দিচ্ছে আর কি। আর ওয়াজ শুনছে, ওয়াজটা শুনতে ভালোই লাগছে, জোরে মানে সাউন্ড দেওয়া, এই কারণে। তো এখন আমি রান্নাঘরে এসে আবার যে বাকি কাজগুলি সেগুলি কমপ্লিট করছি। তো এখানে 1.5 কাপ ডানো দুধ নিয়ে নিয়েছি, একটু মালাই চপ করব। মালাই চপ করাটা আমার কাছে অনেক ইজি মনে হয় আর খুব কম সময়ে হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর বিশেষ করে আমাদের সাহেবটা, মানে আমার সাহেব খুব পছন্দ করেন মালাই চপটা, তো এই জন্য বানাচ্ছি আর কি। আর এখানে 1 চামচের থেকে কম আমি বেকিং পাউডার দিয়েছি 1.5 টেবিল চামচের মতো ঘি, আর 2টা ডিম ভেঙে নিয়েছি। 2টা তো লাগবে না, যেহেতু 1.5 কাপ আমি গুঁড়ো দুধ দিয়েছি। 1 কাপ হলে একটা ডিম হলে যথেষ্ট হয়ে যেত, 1 টেবিল চামচ ঘি দিলে হয়ে যেত। যেহেতু 1.5 কাপ নিয়েছি সেজন্য আমি 1.5 চামচ ঘি নিয়েছি। আর আধা চামচ থেকে একটু বেশি হবে
বেকিং পাউডার দিয়েছি। সব কিছুকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, মানে শুকনো আইটেমগুলো। আর ঘিটা একটু জমানো ছিল, এই জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি এর ইয়ের সাথে, পাউডারের সাথে। এখন ডিমটা আমি একটু বুঝে শুনে দিচ্ছি, কারণ বেশিও দেওয়া যাবে না, আবার বেশি কমও দেওয়া যাবে না। আর এই ডোটা একদম পাতলাও হওয়া যাবে না, আবার একবারে শক্ত হওয়া যাবে না। শক্ত হলে ভিতরে গোটা থেকে যাবে, আর বেশি পাতলা হলে ছুটে যাবে, মানে দুধে যখন দিব তখন খুলে যাবে। তো এরকম মিডিয়াম একটা ডো তৈরি করে এখন গোল গোল করে আমি ইয়েগুলো মিষ্টিগুলো বানিয়ে নিব আর কি। তো এতটুকু হয়েছে, আশা করি আমাদের মেহমানদারি হয়ে যাবে, মানে আজকের মেহমান যতটুকু হবে সবার হবে এটা আর কি। তো এখন আমি একটু হাতে, ডান হাত এবং বাম হাতকে তো পরিষ্কার করে নিতেই হবে, তার সাথে একটু ঘি লাগিয়ে তালুতে নিয়ে তো একটু গোল গোল করে আমি আজকে সেপটা করে এই মালাই চপগুলি বানিয়ে নিচ্ছি। লম্বা, গোল, ছোট, বড় যে কোনো আকৃতিতেই করা যায়। আর মালাই চপ আর রসমালাই প্রায় কাছাকাছি, একই রকমই আর কি। তো সেই রকম আমি এরকম করে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এদিক দিয়ে দুধটা বসিয়ে রেখেছিলাম, এখনও ফুটেনি। 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি 1.5 কাপ দুধের জন্য, আর 4টা আমি এলাচ দিয়েছি। তো এটা দুধগুলো ভালো করে ফুটে উঠলেই আমি ইয়েগুলো মিষ্টিগুলো দিয়ে দিব আর কি। এদিক দিয়ে ফারিয়া ফালুদার জন্য ফ্রুট কেটে নিচ্ছে, মানে খুলে নিচ্ছে। তো দুধটা ফুটুক, এর পাশাপাশি আমি ইয়ের জন্য, ফালুদার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ না, একটু ফুটে উঠলেই, দুধটা ফুটে উঠলেই মোট এই মিষ্টিগুলো দিয়ে দিতে হয়। একদম যে অনেক বেশি ফুটিয়ে একদম ঘন করে ফেলতে হবে মালাই চপের জন্য, বিষয়টা তা না। একবার শুধু জাস্ট ফুটে উঠলেই দিয়ে দিলে আমার কাছে মিষ্টিগুলো খেতে অনেক ভালো লাগে। পাতলা পাতলা দুধ থাকে, মানে ভালোই লাগে খেতে। তো এই তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এদিক দিয়ে কাস্টার্ডের জন্য আমি একটু দুধ উঠিয়ে নিয়েছি, এখন কাস্টার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে 1 কাপের থেকে একটু কম দিব চিনি, বেশি পড়ে গেছে, একটু কম দিয়েছি। একটু কুসুম গরম দুধের ভিতরে কাস্টার্ডগুলো আমি মিক্স করে নিচ্ছি। 3 চামচ দিচ্ছি। তো এই কাস্টার্ডটা আসলে আগেই করে ফেললে ভালো হতো, ভুলে গিয়েছিলাম। আর সাগুদানাগুলো করে নিয়েছি, তারপরে নুডলস করে ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু এই কাস্টার্ডটা করা হয়নি। এর ভিতরে 5 মিনিট পরে এখন ঢাকনাটা উঠিয়ে আমি এগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। 5 মিনিট পর এইভাবে ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো এইভাবে উল্টিয়ে একবার দিতে হবে। জায়গার জন্য কিছু কিছু ফুলতেছে না। কাস্টার্ডে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো, খেতে ভালো লাগবে। আর ফ্রুটসগুলো একে একে ফুটে নিচ্ছে আমাদের পারিয়ে। পর্যায়ে আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি, আর বেশি রান্না করব না আর কি, হয়ে গেছে। ঢাকনাটা একটু ফাঁক করে নামিয়ে রেখে দিব। এখন ছোলাটা বসিয়ে দিব। ছোলা ভাজিটা হয়ে গেলে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ছোলাটা আমি বসিয়ে পাশাপাশি পেঁয়াজুর ডালটা মেখে নিয়েছি, আর মোটামুটি পেঁয়াজুটা হয়ে গিয়েছে। ভারিয়াকে বললাম একটু ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিতে, আর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো ও পেঁয়াজগুলো নামিয়ে বাটিতে ঢেলে নিচ্ছে, আর এদিক দিয়ে আমি অনেকগুলো ঘি দিয়ে দিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো। আর দিয়ে দিব সয়াবিন তেল, আর পাশাপাশি পেঁয়াজগুলো উল্টিয়ে দিচ্ছে ফারিয়া। তো এখন প্রায় ইয়ের মতো 3:30টার মতো আর কি, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর বেশি কাজ নেই। তো আমি এখানে ইয়েগুলো বাদাম আর কিশমিশগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এক সাইডে উঠিয়ে নিয়ে তেলগুলো ঝরিয়ে বাটিতে উঠিয়ে নিচ্ছি আর কি। তো এই তেলে আমি এখন যে মুরগির গোশতগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। তো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু জর্দার রং দিয়ে দিয়েছি কালার আসার জন্য সুন্দর। আর এই পর্যায়ে একটু লবণ আর একটু মরিচ পাউডার বা গোলমরিচ পাউডার এইগুলি দিয়ে দিলে খেতে ভালোই লাগে। তো আমি এগুলো দিয়ে দিয়েছি। তো আসলে ফ্রাইপ্যানে অনেক বেশি হয়ে গিয়েছিল, এই জন্য অর্ধেক আবার উঠিয়ে নিয়েছি। তো অর্ধেক করে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি।
তো অর্ধেক এগুলি উঠানোর পরে আবার বাকিগুলো এইভাবে ভেজে নেব। ক্যাপসার জন্য এগুলো ভেজে নিয়েছি, চিকেনগুলো ভেজে নিয়েছি, এই যে এগুলি ভেজে নিয়েছি, এগুলো তেল সহ আমি দিয়ে দিব রাইসে। রাইসগুলি অর্ধেক আমি উঠিয়ে টেবিলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, না হয় পুরো পাতিলে থাকলে নরম হয়ে যাবে নিচেরগুলির জন্য। অর্ধেক আলাদা আলাদা করে ঠান্ডা করে নিয়েছি। এদিক দিয়ে আলুর চপগুলো সাহেব বানিয়ে দিয়েছে, এখন আমি বেসনে দিয়ে এভাবে বেসনে গুলে আর কি, গুলা বেসনে দিয়ে প্যানে ভেজে নিচ্ছি। তো রান্নাঘরের অবস্থা একদমই খারাপ, আমি পাশাপাশি রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছি। তো একটা তাও বসিয়ে আমি রাইসগুলো বসিয়ে দিয়েছি, দমে বসাবো। তো এখানে একটু পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, অপশনাল এটা। আর পাশাপাশি আলুর চপগুলো হয়ে গিয়েছে, এগুলি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো দিয়ে দিব আর কি। একটু ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে এটার উপরে একটু মুরগির গোশত দিয়ে দিব মাঝখানে আর কি, যেগুলি ভেজে রেখেছি। তারপরে এই যে রাইসগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতাটা একদমই অপশনাল, এর উপরে এখন কিশমিশ বাদামগুলোও দিয়ে দিচ্ছি। জি পাচ্ছেন নি রাখতেন পরে চিকেন এগুলো কি জন্য আনছে? এগুলো তো ওখানে দিব, এগুলো তুই নিয়ে আনছো, আবার মিষ্টিও আনছো। এত টাকা কেন খরচ করছো? তো যে চিকেনগুলো দেখেছেন এগুলি আমি উপরে টের উপরে দিব। আর এর ভিতরে আমার বাসুর মেয়ে মানে ভাগ্নি এসেছে সামিহা, তো ও আসার সময় বিএফসি থেকে অনেকগুলো চিকেনের এক বালতি নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে। তো ওকে বললাম কেন আনতে গেলি, টাকা খরচ করে দরকার নেই। তো এই তো ও এসে এখন আমাকে আবার টুকটাক একটু হেল্প করার চেষ্টা করতেছে। আমাদের রান্নাবান্না আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে শেষ। এখন আমাদের এই যে বইতেলি বলে আমাদের নোয়াখালীর বাড়ি, আমাদের মেয়ে সামিহা এখন কলা কুটে দিচ্ছে কাস্টার্ডের জন্য, তারপরে আনারস কুটে দিয়েছে, ফ্রুটগুলো কুটে দিচ্ছে আর কি। আর আমার এখানে খেপসাটা প্রায় দমে হওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ডিশে বেড়ে নিব। তো ডিম তো আসলে দুপুরের দিকে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ডিশে রাইসগুলো বেড়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন রাইসগুলো কেমন জর্জরা হয়েছে, একটার সাথে একটা লাগতেছে না, আর এমনিতে নরম মানে সফটলি যেটা সেটা হয়েছে। আর অনেক সময় রাইস, এই বাসমতি রাইস রান্না করতে গেলে অনেক নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এখন আমি ডিমগুলোকে অর্ধেক করে চারিদিকে ডিশের চারিদিকে একটু সাজিয়ে নিচ্ছি, পাশাপাশি দিয়ে দিচ্ছি গোল গোল লেবু। এই তো এরকম করে একটু সাজিয়ে দিচ্ছি, কারণ সৌদি আরবে এই খেপসাটা এইভাবে মানে আমি চেষ্টা করছি, কিন্তু এই ধরনের সাজিয়েই পরিবেশন করে আর কি, সুন্দর এইরকম টেতে দিয়ে আর চারিদিকে অনেক কিছু দিয়ে। তারপরে যখন সৌদি আরব গিয়েছি ততবারই মানে খেপসা মানে এত বেশি খেয়েছি, খুব ভালো লাগতো খেপসাটা। মেহেন্দি, খেপসা এই ধরনের খাবারগুলি আসলে সৌদি আরব মিডল ইস্টের প্রিয় খাবার আর কি। আজকে মেহমানদের জন্য রান্না করছি, জানি না রোজা রেখে রান্না করছি কেমন হয়েছে, কারণ চেক করারও কোনো সুযোগ নেই। তো উপর দিয়ে আমি যে চিকেনগুলো রেখে দিয়েছি সেগুলি দিয়ে দিচ্ছি সাজাইয়ে আর কি, সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে সাজানোর পরে আর কি। তো এখন বাকি যে সবগুলো আমি এই বাদাম কিশমিশ দিইনি আর কি ভাজা, তো এখন উপর দিয়ে একটু গার্নিশের জন্য রেখে দিয়েছিলাম একটু সাজানোর জন্য, সেগুলি দিয়ে দিচ্ছি। আর এই বাদাম কিশমিশ এগুলো দিতেই হয় মাস্টলি আর কি। তো কার কার এই খেপসা খেতে ইচ্ছে করছে আমার এটা দেখে, তো কমেন্ট করে জানাবেন। একটু উপর দিয়ে দেখতে আর একটু সুন্দর লাগার জন্য আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এই তো টেবিলে নিয়ে এসেছি, আর টেবিলে সব সাজানোর দায়িত্ব পড়েছে সাহেবের, মানে সাহেব ওরা সবাই মিলে আর কি। তো প্লেটে প্লেটে সব কিছু দিয়েছে ইফতারের জন্য, বুট ভাজি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, তারপর ফ্রুটস, আর এই তো খেপসা, ডিম এগুলি। আর যেহেতু মিষ্টি বানিয়েছি মিষ্টি, আর হচ্ছে এখন আমরা ফালুদাটা বানিয়ে দিব গ্লাসে বাটিতে, আর এটা হালিমটা বাটিতে দিয়ে দিচ্ছি, ছোট ছোট বাটি এবং চামচ দিয়ে দিচ্ছি। এগুলো ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছে, ড্রয়িং রুমে পুরুষেরা বসবে, আমরা মহিলারা মানে ডাইনিংয়ে বসবো, কারণ পুরুষ যখন ডাইনিংয়ে বসবে তখন সবার হবে না, এর জন্যই
ড্রয়িং রুমে বিছানা বিছিয়ে দিয়েছি আর কি, ওখানে বসবে। তো এই তো একা হাতে আসলে সব কিছু দুপুরের পর থেকে জোহরের নামাজ পড়ে এসেছি, এসে যে শুরু করেছি। আর এর ভিতরে আমি আসরের নামাজ পড়ে প্রায় আধা ঘন্টার মতো শুয়েছিলাম। আর বেশি একটা কাজ ছিল না আর কি। সব কিছু আসলে মেনটেন করলে সুন্দরভাবে হয়ে যায়, বেশি একটা ঝামেলা মনে হয় না। মেনটেনটা মাথায় যদি ঠিকঠাক সেট আপ না থাকে তখন অনেক বেশি এলোমেলো হয়ে যায়। তো এই তো আমি, সামিহা, তারপরে ফারিহা সবাই মিলে ফালুদাটা 3 জনে 3 হাত লাগিয়ে ফালুদাগুলো ঝটপট তৈরি করে দিয়েছি। আম্মা বাবা এসেছে, ছোটো ভাই আরাফাতকে বলেছিলাম, ও আসতে পারে নাই, ও তো বিজনেসের কাজে একটু ব্যস্ত ছিল। আর বেআইরা এসে গিয়েছেন, এখন সব কিছু ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছে। জামাই, হ্যাঁ, দুই নতুন জামাই। তো এই তো সব কিছু ড্রয়িং রুমে এখন মোত্তাকি একটু ভিডিও করে নিয়েছে। এটা হচ্ছে আমার আপার মেয়ে বড়টার জামাই আর কি, এলমার জামাই। আর শরবত রুয়াবজা করেছি, আর লাবাং এনেছে আমার হাজব্যান্ড একটা একটা করে সবার জন্য। আর টেবিলে আমরা এখন বসে গিয়েছি, আর একটু পরে আজান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এর ভিতরে আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই খেজুর মুখে দিয়ে নিয়েছি। বোন প্লেট দিয়ে দিচ্ছে আমার বড় ছেলে। তো এই তো সামিয়া, ফারিয়া আর আম্মা, আর আম্মার একজন ছোট্ট পিএস আছে, অবশ্য আমরা ডাইনিংয়ে ইফতারটা করে নিচ্ছি। তবে এই গরমে অন্য কিছুর চাইতে মনে হচ্ছে ফালুদা আর ঠান্ডা জাতীয় খাবারগুলোই অনেক বেশি বেস্ট। তো খাবার দাবার শেষ, সবাই নামাজ পড়তেছে। এই যে ড্রয়িং রুমে জামাত হচ্ছে, বড় জামাতে সবাই নামাজ পড়ে নিচ্ছে। আর ডাইনিংয়ের অবস্থা তো অনেক বেশি খারাপ, সেটা বুঝতে পারছেন। তো এগুলি গুছাবো। আমি এর ভিতরে একটা এইস খেয়ে নিচ্ছি, অনেক ব্যথা করতেছে শরীর, কোমর। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শেষ পর্যন্ত কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।